নমস্কার। পশ্চিমবঙ্গে সুবিখ্যাত গুন্ডা দমন আইন নাকি চালু হয়ে গেছে, আর চালু হবার ঠিক পরেই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী খুব স্পষ্ট ভাষায় বলেছেন যে 34 বছরের সিপিএম হারমাদ আর 15 বছরের তৃণমূলী গুন্ডা, এদেরকে জব্দ করার জন্য এই আইনের খুব প্রয়োজন ছিল। একদম হুবহু এই ভাষাতেই কথাগুলো বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই গুন্ডা দমন আইন প্রসঙ্গে। একদম খোলাখুলি, কোনো লুকো ছাপা নেই। সমাজ বিরোধীদের আটকাবো, সমাজে শান্তি শৃঙ্খলা আনবো, এইসব ভান ভনিতা কোথাও কিছু নেই। একদম সোজাসুজি বলা হয়েছে সিপিএম আর তৃণমূল বলেছেন গুন্ডা আর হারমাদ এদের বিরুদ্ধে ব্যবহার করব এবং বেশ করব। তো ডিম মিডিয়া এর পক্ষে প্রচুর হাততালি চারদিকে নিশ্চয়ই ছড়িয়ে পড়েছে এবং পড়বে, কিন্তু কথা হচ্ছে যে এত কিছু করেও ব্যাপারটা অভূতপূর্ব হয়েছে বলা যাবে না। এবং মাননীয় মুখ্যমন্ত্রী এখনও কিন্তু প্রথম স্থান অধিকার করতে পারেননি, বড় জোর মেরে কেটে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। কারণ প্রায় একই রকম চরিত্রের একটা আইন ভারতবর্ষে এসেছিল 100 বছরেরও বেশি সময় আগে। সেই আইনটার নাম ছিল রাউলাট আইন। তো রাউলাট আইন আর এই গুন্ডা দমন আইন কোনটা কার ছোটো ভাই বলা খুব কঠিন, সে প্রসঙ্গে পরে আসব। কিন্তু কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রী কিন্তু প্রথম স্থান অধিকার করতে পারেননি, শুধু আইন প্রণয়নের ক্ষেত্রে না, ভাষণের ক্ষেত্রেও। তো রাউলাট আইন যখন আসে তখন তার বিরুদ্ধে সারা ভারতবর্ষ বিক্ষোভে ফেটে পড়ে, কিন্তু সে অন্য প্রসঙ্গ। তখন পাঞ্জাবের লেফটেন্যান্ট ছিলেন ও ডায়ার, তিনি একটা অন্য কারণেও পরিচিত, সেই প্রসঙ্গেও পরে আসব। তো তিনিও এরকম সোজাসুজি এবং খোলাখুলি বলেছিলেন যে গদর পার্টির কথা উল্লেখ করে বলেছিলেন গদর চক্রান্তের রাক্ষসের মুখ অনেকগুলো, যদিও সেই জিনিসটা আমরা রুখে দিয়েছি আপাতত, কিন্তু বিপ্লবী নৈরাজ্যের বীজ মানুষের মনে গভীরভাবে গেঁথে আছে। আর যারা দেশের কোনো আইনকেই তোয়াক্কা করে না, সাধারণ আইন দিয়ে তাদেরকে কাবু করা অসম্ভব। ইংরেজি থেকে বাংলা করলাম, একটু এদিক হতে পারে, কিন্তু মোটামুটিভাবে এক। এবং বক্তব্যটা আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর 100 বছরেরও পরের যে বক্তব্য তার সঙ্গে মোটামুটি মিলে যায়। আর রাউলাট আইনের পক্ষে যা যা বলা হয়েছিল তাতে শুধু গদর পার্টি নয়, অনুশীলন এবং যুগান্তরের লোকজনের কথাও বলা হয়েছিল, এদের সমাজবিরোধী কার্যকলাপ আটকানোর জন্য এই আইন জরুরি ইত্যাদি প্রভৃতি। গুন্ডা শব্দটা আলাদা করে প্রয়োগ করা হয়নি, সমাজবিরোধী বলা হয়েছিল। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী তার ভাষণে ও ডায়ারকে টপকে যেতে পারেননি। ও ডায়ার অনেক আগে, 100 বছরেরও বেশি আগে এই জিনিসটা করে ফেলেছিলেন। এবার দ্বিতীয় প্রসঙ্গ, রাউলাট আইন, ঔপনিবেশিক রাউলাট আইনের পশ্চিমবঙ্গের গুন্ডা দমন আইনের তুলনা যখন করছি, মিল কতটা। তো 1919 সালে এই যে রাউলাট আইন পাশ হয়, এর মূল ধারা, যে মূল বিষয়বস্তু, এগুলো কী ছিল? প্রথমটা ছিল হচ্ছে বিনা বিচারে আটক, অর্থাৎ গ্রেপ্তানি পরোয়ানা ছাড়াই ব্রিটিশ পুলিশ যে কোনো ব্যক্তিকে যে কোনো প্রকার বৈপ্লবিক এবং রাষ্ট্রবিরোধী কাজের সন্দেহে, বৈপ্লবিক বা রাষ্ট্রবিরোধী কাজের সন্দেহে ওয়ারেন্ট বা পরোয়ানা ছাড়াই আটক করতে পারে। 2 হচ্ছে যে ওই বিনা বিচারে জেলেরও সুবন্দোবস্ত ছিল, 2 বছরের জেলের ব্যবস্থা ছিল। আদালতে কোনো বিচার ছাড়াই সন্দেহভাজন ব্যক্তিকে টানা 2 বছর পর্যন্ত আটকে রাখার একচ্ছত্র ক্ষমতা পুলিশকে দেওয়া হয়েছিল। 3 হচ্ছে আদালতে আটক ব্যক্তি আদালতে যে কোনো আইনি চ্যালেঞ্জ করবেন, এই অধিকার তাকে দেওয়া হয়নি। এবং এখানেই আসে দ্বিতীয় পয়েন্টটা, যে আইনি অধিকারের কার্যত সম্পূর্ণ বিলুপ্তি সাধন করা হয়েছিল। উকিল পাওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। তদন্তের সময় বা জিজ্ঞাসাবাদের মুখে অভিযুক্ত ব্যক্তি কোনো আইনজীবী বা আইনি পরামর্শদাতার সাহায্য নিতে পারতেন না। বিচার বলে কিছু হতো না, যেটা হতো তার জন্য একটা গোপন ট্রাইব্যুনাল ছিল। রাজনৈতিক অপরাধের বিচার সাধারণ আদালতের বদলে হাইকোর্টে 3 জন বিচারককে নিয়ে গঠিত একটা ট্রাইব্যুনালে সম্পূর্ণ গোপনে করা হতো। আপিলের সুযোগ বন্ধ ছিল, বিশেষ ট্রাইব্যুনাল যে রায় দিত তাই চূড়ান্ত বলে গণ্য হতো। বিবাদী পক্ষ কোনো উচ্চতর আদালতে সেই রায়ের বিরুদ্ধে আপিল টাপিল করতে পারত না। 3 নম্বর কী ছিল? ওয়ারেন্ট ছাড়া, পরোয়ানা ছাড়া তল্লাশি এবং নজরদারি। দেশের যে কোনো জায়গায়, যে কোনো বাড়ি বা সম্পত্তিতে কোনো রকম সার্চ ওয়ারেন্ট ছাড়া প্রবেশ এবং তল্লাশি চালানোর অবাধ ক্ষমতা পুলিশকে দেওয়া হয়েছিল। এছাড়া যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। প্রাদেশিক সরকার যে কোনো ব্যক্তিকে বলতে পারতো এই এলাকায় ঢুকবে না, এই ভৌগোলিক সীমানায় তুমি ঢুকতে পারবে না, থানায় হাজিরা দিতে হবে,
জনসভায় যোগ দিতে পারবে না ইত্যাদি প্রভৃতি। তাই এইটা ছিল রাউলাট আইন। তো গুন্ডা দমন আইন যদি আপনি পড়লে মনে হবে হুবহু যেন কপি করে দেওয়া হয়েছে, আর কপি করতে গেলে দু একটা ভুল হয়ে যেতে পারে, সেই ভুল টুলগুলো যেন আছে। তো পরোয়ানা ছাড়া আটক অবশ্যই আছে গুন্ডা দমন আইনে। পুলিশ যে কোনো লোককে গুন্ডা বা সমাজবিরোধী কার্যকলাপে জড়িত বলে ধরে রাখতে পারে, আটক করতে পারে। খালি 2 বছরের জেল বলা হয়েছিল, আর রাউলাট আইনে এখানে বলা হচ্ছে 1 বছর, এবং আটক করে রাখতে পারে। এর একচ্ছত্র ক্ষমতা পুলিশের আছে। তো এর বিরুদ্ধে আদালতে কিছু বলা যাবে না, ওয়ারেন্টের দরকারই নেই, কারণ এটা আটক, এটা কিন্তু কোনো রকম গ্রেপ্তার নয়। এবং 2 যেটা বললাম, আইনি অধিকারের সম্পূর্ণ বিলোপও এখানে হয়েছে। তো উকিল দিয়ে কিছু করা যাবে না, বিশেষ অনুমোদনে উকিল থাকতে পারেন, কিন্তু সাধারণভাবে এখানে উকিলের কোনো জায়গা নেই। এবং ট্রাইব্যুনাল, এখানে শুনানি কারা করবে? আদালত নয়, এখানেও একটা ট্রাইব্যুনাল আছে, তারা এটা বিচার করে দেখবে, রিভিউ করে দেখবে যে সিদ্ধান্ত ঠিক আছে কিনা। আপিল টাপিল করা যাবে না, বিশেষ ট্রাইব্যুনাল যাই বলবে তাই শিরোধার্য, এবং আপনি 1 বছর পর্যন্ত বন্দি থাকতে পারেন। এবং সন্দেহভাজন হিসেবে বন্দির মানেটা কি? মানে আপনি যদি কোনো গোষ্ঠী আপনার মনে করে যে আপনি তাদের পক্ষে বিপজ্জনক, তাহলেই আপনি সন্দেহজনক ব্যক্তি। আরও অনেকগুলো ক্লজ আছে, এইটুকু একটা কিন্তু ক্লজ তার মধ্যে। এছাড়া ওয়ারেন্ট ছাড়া তল্লাশি আর নজরদারির যে কথাটা বললাম, সেটাও আছে গুন্ডা দমন আইনে। যে কোনো জায়গায় যে কোনো মানুষকে সার্চ ওয়ারেন্ট ছাড়া, যে কোনো তল্লাশির ওয়ারেন্ট ছাড়া সার্চ করা যাবে ইত্যাদি প্রভৃতি। যে কোনো জায়গায় ঢুকতে নিষেধাজ্ঞা জারি করা যাবে, এও এই আইনে আছে সমস্তটা। তো ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই গুন্ডা দমন আইন কিন্তু রাউলাট আইনের মোটামুটি একটা প্রতিলিপি, একটু আধটু এদিক ওদিক আছে। ওইটা ছিল ঔপনিবেশিক আইন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরবর্তী আইন, আর এইটা ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানির আইন কিনা আমরা বলতে পারবো না, কিন্তু শুনে সেরকমই লাগে। তখন এর বিরুদ্ধে একটা কথা খুব চালু হয়েছিল, নো দলিল, নো উকিল, নো আপিল। তো তার মানে হচ্ছে যে কোনো কিছু পরোয়ানার দরকার নেই, উকিল নেই, আপিল করা যাবে না। তা ফলে আমরা প্রথমে যেটা দিয়ে শুরু করলাম, যে এইটা কিন্তু প্রথম নয়, মানে গুন্ডা দমন আইনটা ভারতবর্ষে আগেও হয়েছিল, যদিও শখানেক বছর আগে। তো এই নিয়ে আরও চমৎকার সব মিল আছে। তো চমৎকার মিলটা কি? এর বিরুদ্ধে সারা ভারতবর্ষে প্রতিবাদ ধ্বনিত হয়। গান্ধীজি কালা আইন আখ্যা দিয়ে এটার বিরুদ্ধে সত্যাগ্রহ শুরু করেন। তার ফলাফল কিন্তু ভয়ানক হয়েছিল, সে প্রসঙ্গে পরে আসব। কিন্তু একই সঙ্গে মোহাম্মদ আলী জিন্না এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে ইম্পিরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল থেকে পদত্যাগ করেন। ভাইসরয়কে লেখা তার পদত্যাগপত্রে তিনি খুব স্পষ্ট করে বলেছিলেন যে সরকার শান্তির সময়ও এই ধরনের আইন পাস বা অনুমোদন করে, তারা নিজেদের একটি সভ্য সরকার হিসেবে দাবি করার অধিকার হারিয়ে ফেলে। কি ভয়ানক কাণ্ড ভাবুন! সেকুমাকু এবং একই সঙ্গে জিহাদিরা এর বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠছিল, যেটা এখনও আপনি দেখতে পাবেন, বুঝতেই পারবেন যদি আপনি ডিম মিডিয়া খোলেন, একই জিনিস কিন্তু ঘটছে। এবং কি ভয়ানক কথা, সরকারকে বলছে একটি সভ্য সরকার হিসেবে দাবি করার অধিকার হারিয়ে ফেলে। যে ব্রিটিশ সরকারকে হিন্দু মহাসভা মাথায় তুলে রেখেছিল, তাদের বুট মাথায় নিয়ে তারা আশীর্বাদ হিসেবে গ্রহণ করত, তাকে বলছে অসভ্য সরকার, সভ্য সরকার হিসেবে দাবি করার অধিকার হারিয়ে ফেলে। সেকুমাকুদের যা কারবার এখনও যা ছিল, 100 বছর আগেও তাই ছিল। তখন ছিল ঔপনিবেশিক সুসভ্য সরকার, এখন হচ্ছে ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানির পরবর্তীকালের সুসভ্য সরকার। হয়েছে কিনা বলতে পারবো না, সন্দেহ করতে পারছি হয়েছে। তো এর পরে যেটা হয় সেটা এখনও আমরা দেখতে পাইনি। রাউলাট আইনের পরে কি হয়েছিল? আন্দোলনের সূত্রপাতায় গান্ধীজি ডাক দিয়েছিলেন দেশব্যাপী হরতালের। 1919 সালের 6 এপ্রিল ডাক দিয়েছিলেন। তো পাঞ্জাব এলাকায় এই হরতাল ব্যাপক সাড়া ফেলে এবং পুরো স্তব্ধ হয়ে যায়। তো গণ অভ্যুত্থানের ভয়ে পেয়ে ব্রিটিশ সরকার নতুন যে ক্ষমতা পেয়েছে রাউলাট আইন এবং অন্যান্য, এই ক্ষমতা প্রয়োগ করে 10ই এপ্রিল, ওই হরতালের 4 দিন পর, অমৃতসরের 2 জন অত্যন্ত জনপ্রিয় শান্তিপূর্ণ স্বাধীনতা সংগ্রামী নেতা ডক্টর সাইফুদ্দিন কিচলু এবং ডক্টর সত্যপালকে গোপনে গ্রেপ্তার করে নির্বাসনে পাঠিয়ে দেয়। গুন্ডা দমন আইনতে এসেই গেছে, ভুল করলাম, মাফ করবেন, রাউলাট আইন, যাকে খুশি তখন ধরা যেতে পারত। তো এইটা হবার পরেই মানুষের প্রতিবাদ হয়, অমৃতসরে মানুষ বিক্ষোভে ফেটে পড়ে, পুলিশ মিছিলের উপর গুলি চালায় এবং তাতে জনতা পাল্টা আক্রমণ করে এবং কয়েকজন ব্রিটিশ নাগরিক নিহত হন। ভাবুন, যেসব কাণ্ড পশ্চিমবঙ্গে দেখছেন ওইসব কিন্তু আগেও হয়ে গেছে ঔপনিবেশিক শাসনের আমলে। এবং তারপরে শহরের নিয়ন্ত্রণ ব্রিগেডিয়ার জেনারেল রেজিনাল্ড ডায়ারের হাতে তুলে দেওয়া হয়। তারপরই সেই কাণ্ড ঘটে যায় যার নাম জালিয়ানওয়ালাবাগের
মর্মান্তিক হত্যাকাণ্ড 13ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগে হাজার হাজার নিরীহ মানুষ জড়ো হয়েছিলেন ওই ছোট্ট একটি উদ্যানে, যাতে ছিল একটি মাত্র প্রবেশদ্বার। তাদের মধ্যে অনেকেই এসেছিলেন রাওলাটাইন এবং 2 নেতাকে গ্রেপ্তারের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে, আর একটা বড় অংশ ছিল পরিবার সহ উৎসবে আসা মানুষ। তখন জেনারেল ডায়ার কী করেন, এই শান্তিপূর্ণ সমাবেশকে সম্পূর্ণ বেআইনি ঘোষণা করেন। তিনি বাগানের একমাত্র সরু যে প্রবেশপথটা ছিল সেটাকে বন্ধ করে দেন। তারপর কোনো সতর্কবার্তা না দিয়েই তার সৈন্যদের গুলি চালানোর নির্দেশ দেন। সৈন্যরা নিরস্ত্র মানুষের উপর গুলি চালায় 1600 রাউন্ডেরও বেশি, যার ফলে শত শত মতান্তরে কয়েক হাজার মানুষ ঘটনাস্থলেই প্রাণ হারান। এই মর্মান্তিক ঘটনাটা ঘটে গিয়েছিল রাওলাটাইনের ঠিক পরেই। সেটা অবশ্য এখনও এই আমলে ঘটেনি, যদি ঘটেও যায় তাহলেও দ্বিতীয় স্থান অধিকার করবে বলতে হবে। তো এইটা কিন্তু একদম নিষ্ফলে যায়নি। এই ঘটনার পর চারদিকে হইচই পড়ে যায় রীতিমতো। রবীন্দ্রনাথ ঠাকুর তো নাইটহুড ত্যাগ করেছিলেন, সে কথা আমরা জানি। কিছুদিন পরে বিলেত থেকে হান্টার কমিশন বলে একটা তদন্ত কমিশন বসে। তারা ডায়ারকে অফিসিয়ালি সরকারিভাবে দোষী সাব্যস্ত করেনি, কিন্তু অবসর নিতে বাধ্য করে এবং তিনি ইংল্যান্ডে ফিরে যান। কার্যত জনতার সামনে তিনি দোষী সাব্যস্ত হন। তারপরে এটা ছিল 1919 সালের ঘটনা। এরপরে 20 বা 21 বছর কেটে যায়। উধম সিং নামে এক পাঞ্জাবি, দেশপ্রেমিকই বলবো আমি, নাকি দেশপ্রেমিক বলবো না জানি না, আরও পরে ডায়ারকে হত্যা করেন। এবং মজা হচ্ছে সেকু মাকুদের কারবার দেখুন। তাকে যখন ধরা হয় তিনি তখন নিজের নাম দেন, নিজের পরিচয় দেন রাম মোহাম্মদ সিং আজাদ বলে। তো এই অপরাধে 1940 সালে উধম সিংয়ের ফাঁসি হয়। তিনি ফাঁসির সাজা একদম বুক পেতে নিয়েছিলেন, বলেছিলেন মরতে আমি ভয় পাই না। তো তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। সুভাষচন্দ্র বসু এর কিছুদিন পরেই তার অন্তিম যাত্রায় রওনা হতে চলেছেন। তিনিও যেটা করবেন, তিনিও দেখুন সেকু মাকুদের কারবার, তিনিও যে সেনাবাহিনীটা তৈরি করবেন তার নাম দেবেন আজাদ হিন্দ ফৌজ। কংগ্রেস ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেবে কিছুদিন পরে। তো সবই হচ্ছে ওই সুসভ্য ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মতো একরকম করে। আর আমাদের প্রিয় হিন্দু মহাসভা কি করবে, সর্বশক্তি দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশকে সাহায্য করার পক্ষে দাঁড়াবে। এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তাঁর ডায়েরিতে খুব পরিষ্কারভাবে লিখে গেছেন যে এইটা মানুষ মোটেই ভালোভাবে মেনে নেয়নি। তাতে অবশ্য তার জয়যাত্রা আটকায়নি। তিনি মুসলিম লীগ করবেন যিনি, সেই ফজলুল হক, তার মন্ত্রিসভায় আনন্দ করে যোগদান করেছিলেন। স্বাধীনতা সংগ্রামে তার কোনো টিকি দেখা যায়নি। তাকে ওই সময় একবারই গ্রেপ্তার হওয়ার উপক্রম হয়েছিল। ব্রিটিশ সরকারও দাঙ্গা বাঁধতে পারে এরকম একটা জিনিস আন্দাজ করে তাকে গ্রেপ্তারের উপক্রম করেছিল ভাগলপুরে। তিনি সাম্প্রদায়িক একটা হিংসায় ইন্ধন দিতে চলেছিলেন এরকম সন্দেহ করে তারা প্রায় গ্রেপ্তার করে ফেলেছিল, করেনি, আটক করে রেখেছিল একদিন, তারপর ছেড়ে যায়। তো এই হচ্ছে সারা ভারতবর্ষের অবস্থা ছিল সেই সময়। হিন্দু মহাসভা একদিকে স্বাধীনতা সংগ্রাম চলছে, আর হিন্দু মহাসভা যারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে ভূমিকা তাদের কিচ্ছু নেই, শূন্য, তারা ওই ঘটনার 100 বছরের বেশি বছর পরে ওই একই রকম আইন জারি করে পশ্চিমবঙ্গকে নাকি গুন্ডামুক্ত করবে, তৃণমূলী গুন্ডা আর সিপিএম হারমাদদের হাত থেকে। তাদের কাছে এখন আমাদের দেশপ্রেম শিখতে হবে। তো শিখতে হবে, আমরা শিখব। দেশপ্রেমের নতুন নতুন নানা রকম ফান্ডা শিখেছি, আরও কিছু শিখে নেব, তাতে কোনো সমস্যা নেই। কাজে আপনারা যেটা করুন, পশ্চিমবঙ্গে যে মাননীয় মুখ্যমন্ত্রী, যদিও তিনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন ও ডায়ারের পরে, কিন্তু তাতে কি হয়েছে, দ্বিতীয় স্থান কি সম্মাননীয় বিষয় নয়? অতি অবশ্যই। সবাই তো আর ফার্স্ট হতে পারে না, কেউ কেউ সেকেন্ডও হয়। ফলে সমস্যারে তাঁর জয়ধ্বনি দিন। যদি না দেন তখন কিন্তু গুন্ডা দমন আইন আছে, প্রয়োগ হতে পারে। কাজেই যা করবেন সাবধানে করবেন, সব কিছু মাথায় রেখে ভাবনা চিন্তা করে করবেন। তো আজকে এইটুকুই। যারা মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ সরকারের এই জয়যাত্রার আরও কিছু কথা শুনতে চান তারা তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। আর মাঝে মাঝে গুরুচণ্ডালী লিখে সার্চ করে এসে দেখে যাবেন, কারণ সব কিছু সবসময় ফিরে আসে না। আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন। কলেজ স্ট্রিটে পুটি নামের উল্টো দিকে আমাদের দোকান আছে, সেখানে আসুন। আমরা একসঙ্গে মেলামেশা করে হয়ে উঠতে পারি একটি সমস্যার। তো আজকে এইটুকুই। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। সবাই ভালো থাকবেন। নমস্কার।